আমরা শুরু করি। হ্যাঁ, সেকেন্ডে বলার সময়। আচ্ছা, তো আজকে আমরা অ্যাংজাইটি পড়ব। আচ্ছা, প্রথমে অ্যাংজাইটি এটা কি নরমাল না অ্যাবনরমাল? আমি যদি বলি অ্যাংজাইটি ট্রু অর ফলস? আচ্ছা, মানে অ্যাংজাইটি কি নরমাল? তাহলে কি অ্যাংজাইটি কি নরমাল না অ্যাবনরমাল? নরমাল, গুড। আমাদের যে অ্যাবনরমাল আমরা বলছিলাম একটা জিনিস, যে কোনো যে বিহেভিয়ার অ্যাবনরমাল, অ্যাবনরমাল হইতে হলে কি কি জিনিস লাগবে মনে আছে কারো? গুড। আচ্ছা, তো অ্যাংজাইটিটা আমরা যদি বলি এটা নরমাল আর অ্যাবনরমাল, প্রথম কথা হবে এটা নরমাল। এটা অ্যাবনরমাল কখন হবে? তাহলে তাহলে অ্যাংজাইটি ডেফিনেশনে কি হবে? এটা হবে নরমাল রেসপন্স টু এনি danger or fear. অ্যাংজাইটি ডেফিনেশন যদি আমি বলি কি হলো, নরমাল রেসপন্স টু এনি ডেঞ্জার অর ফিয়ার। এতটুকু বোঝা গেছে? হ্যালো, আচ্ছা, এখন এই যে নরমাল আমরা বললাম, এই নরমালের থেকে যদি কম হয় তাহলে কি হবে? অ্যাবনরমাল। এখন এই যে অ্যাংজাইটি যে নরমাল, এটার একটা উদাহরণ আমরা বলছিলাম মনে হয় আগে, মনে আছে কারো? আচ্ছা, নরমাল হলো সাপোজ আজকে 3টা ক্লাস, আমাদের ভিতরে একটা অ্যাংজাইটি থাকা লাগবে, এটা একটা নরমাল। যদি আমার ভিতরে অল্প পরিমাণে অ্যাংজাইটি থাকে যে 3টা ক্লাস, তাহলে আমি টাইমলি ক্লাসে আসতে পারবো, ক্লাস করতে পারবো। আর যদি আমার অ্যাংজাইটি একদমই না থাকে, তার মানে অ্যাংজাইটি লেভেল কম থাকে, তাহলে কি করবো? আচ্ছা, দুপুরে একটু বিশ্রাম নিয়ে একটা খাইলাম, একটা ঘুম দিলাম, তার মানে আমার ভিতরে কোনো অ্যাংজাইটি নেই, আমি ক্লাস করতে পারলাম না। তাহলে কি আমার পারফরমেন্স কমলো না বাড়লো? কমে গেল। তাহলে অ্যাংজাইটি কম থাকলে পারফরমেন্স কমে যাবে, তার মানে একটা অপটিমাম লেভেল লাগে। আবার অ্যাংজাইটি এত বেশি মাত্রায় হলো যেন আমি সারাক্ষণ অস্থিরতা, কিছু করতে পারতেছি না একদম, আর আমি ক্লাস করতে পারলাম না অস্থিরতার জন্য, তাহলে কি আমার অ্যাংজাইটি বেশির জন্য কি আবার আমার পারফরমেন্স কমলো না বাড়লো? আবার আমার পারফরমেন্স কমে গেল। তার মানে অ্যাংজাইটি লেভেলটা একটা নরমাল বা অপটিমাম লেভেলে হওয়া লাগবে। যদি তার থেকে কম হয় তাহলে আমাদের পারফরমেন্স কমে যাবে, আবার যদি বেশি হয় তাহলে আমার পারফরমেন্স কমে যাবে। তাহলে অ্যাংজাইটিটা নরমাল, কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কি জিনিস? একজন বলো তো অ্যাংজাইটি। একজনের পর অ্যাংজাইটি ডিসঅর্ডারের ডেফিনেশন। কি কি থাকবে এখানে? অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে কি বোঝায়? তার মানে এখানে কি থাকবে? ফিয়ার থাকবে, তাই না? এখানে কি থাকবে? অ্যাংজাইটি থাকবে। আর কি বলা আছে অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিতরে? আর কি বলা আছে? বিহেভিয়ারাল ডিস্টারবেন্স থাকবে। এখানে আরেকটা জিনিস, তার মানে অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা সিঙ্গুলার না প্লুরাল?
প্লুরাল। প্লুরাল, তার মানে কি এখানে কয়টা ডিসঅর্ডার থাকবে? 3টা। অনেকগুলি, 3টা 4টা হইতে পারে, 5টা হইতে পারে, আমি কি জানি? তার মানে একের অধিক। সহজ কথায় বলে দেব, তার মানে এখানে যে ডিসঅর্ডারস, কি কি? অ্যাংজাইটি ডিসঅর্ডার ইনক্লুড ডিসঅর্ডারস। এই 4টা জিনিস বোঝা গেছে কিনা? তাহলে আমি যদি অ্যাংজাইটি ডিসঅর্ডারস বলি, তাহলে এটা একটা গ্রুপ অফ ডিসঅর্ডার, তাই না? জি স্যার। জি স্যার। পরীক্ষা যদি আসে হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডারস অথবা ক্লাসিফাই অ্যাংজাইটি ডিসঅর্ডারস, তাহলে লিখতে হবে কয়েকটা ডিসঅর্ডারের নাম। তাহলে সেখানে কি থাকবে? ফিয়ার থাকবে, অ্যাংজাইটি থাকবে। এখানে আরেকটা শব্দ লেখা আছে ফোবিয়া। ফিয়ার আর ফোবিয়ার ভিতর পার্থক্যটা কি? কে বলতে পারে উদাহরণ দিয়ে? এনিওয়ান? ফিয়ার আর ফোবিয়া উদাহরণ দিয়ে বলতে পারো? স্যার হাইড্রোফোবিয়া, তারপর হচ্ছে অনেকের উপরে উচ্চতায় ভয় থাকে। এখন যদি আমাদের ক্লাসরুমে ক্লাস হইতো আর ক্লাসে যদি একটা রিয়েল সাপ আসতো, তাহলে এটা কি ফিয়ার না ফোবিয়া? তার মানে এটা কি রেশনাল। তার মানে আমি একটা সাপ দেখলে ভয় পাবো, এটা স্বাভাবিক, তাই না? এটা হলো যেটা রেশনাল, সেটা হলো ফিয়ার। আর যেটা ইরেশনাল, যেখানে লেখা আছে, এখন আমি একটা সাপের ছবি দেখাইলাম তোমাদের, সবাই ডিসকানেক্ট হয়ে চলে গেল আর ক্লাসই করলাম আর 1 সপ্তাহ, তাহলে সেটা কি হয়ে যাবে? ফোবিয়া। ফোবিয়া। তাহলে ফিয়ার আর ফোবিয়ার পার্থক্য বোঝা গেছে? জি স্যার। ফিয়ারটা হলো যেটা আমার অযোগ, যেটা ভয় পাওয়ার কথা। একটা বাঘ আসলো, আমি বাঘের কাছে, এটা ভয় পাবো, এটা স্বাভাবিক। কিন্তু আমি একটা বাঘের ছবি দেখাইলাম আর সবাই ভয় পাইলো এবং 1 সপ্তাহ ক্লাসে আসলো না, আতঙ্ক, ঘুম হয় না, অস্থিরতা, তাহলে সেটা কি হয়ে যাবে? ফোবিয়া। ফোবিয়া। অনেকের তেলাপোকায় ফোবিয়া থাকে, কিন্তু তেলাপোকার ফোবিয়া ঠিক আছে, এটা হতে পারে। এখন তাকে যদি তেলাপোকার ছবিও দেখানো হয় তাও সেটা ভয় পায়, তাহলে সেটা কি ভয় পাওয়ার কথা? না স্যার। না স্যার। তাহলে ফিয়ার আর ফোবিয়ার মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে পরীক্ষা যদি আসে ডিফাইন অ্যাংজাইটি এন্ড অ্যাংজাইটি ডিসঅর্ডারস। অ্যাংজাইটি ডিসঅর্ডার হইলে একটা গ্রুপ অফ ডিসঅর্ডার। এখানে তার মানে কি কয়েকটা ডিজিজ থাকবে, সেখানে কি কি থাকবে? প্রত্যেকটার ভিতরে কি কি থাকবে? অতিরিক্ত ভয় অথবা অ্যাংজাইটি থাকবে এবং কিছু আচরণগত সমস্যা হবে। এই ডেফিনেশনে এতটুকু কারো কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। আচ্ছা, গুড। আরেকজনের পড়ো। Types of anxiety disorder: separation anxiety disorder, selective mutism, specific phobia, social anxiety disorder, social phobia, panic disorder, agoraphobia, generalized anxiety disorder. তার মানে এই যে প্রথমে আমাদের ডেফিনেশনে প্রথমে কি ছিল? ইনক্লুডস ডিসঅর্ডার। তার মানে কি কি ডিসঅর্ডার? তাহলে এগুলি মনে করতে হবে, এগুলি বলতে হবে। পরীক্ষা যদি ক্লাস আসে, মানে কোশ্চেন আসে, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, লিখা যাবে না? জি স্যার। অথবা ক্লাসিফাই অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেই ফরম্যাটেই আসুক না কেন পরীক্ষায়, এই অ্যাংজাইটি ডিসঅর্ডার এইভাবে লিখতে হবে। এখন বলো আমাকে প্যানিক ডিসঅর্ডারের কারণ বলো একজনে। মাহবুব আক্তার, বলো। কোনো কিছু নিয়ে আতঙ্কগ্রস্ত থাকলে যেসব সিমটম গুলা দেখা যাবে। নুসরাত জাহান, প্যানিক ডিসঅর্ডারের কারণ বলো। স্যার সাডেনলি মানে অ্যাটাক টাইপের এরকম কোন
কে বলতে পারে প্যানিক ডিসঅর্ডারের কারণগুলি সুন্দর করে কে বলতে পারবে? কে কে? ভেরি গুড, এক্সিলেন্ট। আমি যাই জিজ্ঞেস করি না কেন তোমরা এটা ভুলে যাও কেন? তাহলে প্যানিক ডিসঅর্ডার যদি স্পেসিফিক ফোবিয়ার কারণ কি মাহবুবা? স্যার বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। এখন মনে থাকবে? জি স্যার। নুসরাত জাহান, 11 ফোবিয়ার কারণ কি? স্যার বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এগুলোই আসবে। সোশ্যাল। তা কি এখন মনে পড়ছে? জি স্যার। তাহলে এটা ভুলি কেন আমরা? আমি তো খুব কঠিন করে পড়াই না, খুব সহজ করে পড়াই এবং খুব অল্প অল্প করে যাচ্ছি আমি। তাহলে পরীক্ষায় যদি আসে ডিফাইন অ্যাংজাইটি, অ্যাংজাইটি ডিসঅর্ডার, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, লেখা যাবে না? এরপর যদি একটা ডিজির আমি কারণ বলি তাহলে সেটা হলো। আমি যদি ইনভেস্টিগেশন বলি, কি কি ইনভেস্টিগেশন করবা? কে বলতে পারে? হ্যাঁ, স্যার ওই তিনটাই, বায়োলজিক্যাল, ফিজিক্যাল, সোশ্যাল। বায়োলজিক্যালটাই ফিজিক্যাল, সাইকোলজিক্যাল আর সোশ্যাল। জি স্যার। নুসরাত স্যার জাহান, ফিজিক্যাল। স্যার ড্রাগস বা ড্রাগ, ভেরি গুড। সাইকোলজিক্যাল, কাউন্সিলিং স্যার। ভেরি গুড। আর সোশ্যালে রিহ্যাবিলিটেশন। এখন বলো ওই যে ড্রাগের কথা বলো, কি ড্রাগ দিবা? সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারে কি ড্রাগ দিবা? অ্যান্টিসাইকোটিক ড্রাগ। হ্যাঁ, কে বলতে পারে কি ড্রাগ দিবা? স্যার অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিব। অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমরা কোথায় ব্যবহার করি? স্যার সাইকোসিসে। এটা কি সাইকোসিস? অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ। অ্যান্টি অ্যাংজাইটি। তোমার এত সহজ সহজ জিনিস তোমাদের মনে থাকে না। তার মানে অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার আমি চিকিৎসা কি দিব? আর এই মেডিকেশনটা কি কি মেডিকেশন? অ্যান্টি অ্যাংজাইটি। অ্যান্টি ড্রাগ। অ্যান্টি অ্যাংজাইটি, তাহলে অ্যান্টিসাইকোটিক আসলো কই থেকে? তাহলে কি অ্যাংজাইটি ডিসঅর্ডার পড়া শেষ না? বাকি আছে কি, কে বলতে পারো? এখন যদি বলি কি বাকি আছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার আমরা কি কি শিখছি একজনে বলো, সামারাইজ করো কি কি শিখলাম। হ্যাঁ, কজ শিখলাম, ট্রিটমেন্ট শিখলাম, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন শিখলাম, অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন শিখলাম। তো বাকি আছে কি, কে বলতে পারে বাকি আছে কি? কেউ বলতে পারো না? দেখি কার বুদ্ধি। ড্রাগের নাম শিখবো আমরা। অ্যাংজাইটি ডিসঅর্ডারের আর মেইন বাকি আছে কি বলো? তোমাদের কি পড়ার মানে ক্লাসে মনোযোগ আছে না অন্য কোথাও মনোযোগ আছে বলো তো? সাইন সিম্পটম। সাইন সিম্পটম, লক্ষণ বলতে হবে না? লক্ষণ কি আমি বলছি? না স্যার। তাহলে এটা মনে আসতেছে না কেন? তাহলে কে বললো? নুসরাত। নুসরাত এখন অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাইন সিম্পটম বলো। হুম, সাইন সিম্পটম বলা যাবে?
জি স্যার, ওভার থিঙ্কিং করবে যে কোনো জিনিস নিয়ে। গুড। আর তারপরে কনসেন্ট্রেশনের ডিফিকাল্টি হবে। আর বলতে থাকো। তারপরে ঘুমে সমস্যা হবে। আর 20টা তো বলবা। ইরিটেট থাকবে অনেক কিছু। হ্যাঁ, তারপরে আর বলতে থাকো বলতে থাকো। মানে খাওয়া দাওয়া করতে পারবে না ঠিক মতো। তারপরে আর কি আর কেউ কিছু বলবা? স্যার নার্ভাস থাকবে, নার্ভাস থাকবে। আর সোয়েটিং হবে, তারপর হচ্ছে সোয়েটিং হবে, পালপিটেশন থাকে অনেক। পালপিটেশন হবে। এখন বের হচ্ছে। আর কি হবে? অ্যাংজাইটির লক্ষণগুলি মনে রাখার সহজ উপায় হইলো, এখন যদি আমি বলি কালকে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং সেটা পরীক্ষাটা দিতেই হবে, তাহলে তোমাদের ভিতরে কি কি লক্ষণ হবে বলো? স্যার ভয় সবার আগে। ভয়, অস্থিরতা, ঘুম হয় না। তাহলে এই জিনিসগুলি কি একটু সাজায় বলা যায় না? সাজায় কিভাবে বলবা? কে বলতে পারো? তোমাদের রেসপন্স খুব কম পাচ্ছে। তার মানে লক্ষণগুলি কি কি হতে পারে? এখানে লক্ষণ দেখা যায়? পড়ো, জি একজনে স্যার। পড়ো। এখানে কয়টা আছে? অনেকগুলি আছে। এইগুলি কিন্তু আমি একটাও আমি বলি নাই। তোমাদের আগের বেসের তোমরা তো কয়টা বললা? 4-5টা বললা। এই এতগুলি লক্ষণ তোমাদের আগের বেসের স্টুডেন্টরা বলছে। তাদের তুলনায় তোমরা তো রেসপন্স ভালো করলা না। ওদেরকে আমি বলছিলাম অ্যাংজাইটি ডিসঅর্ডারের কতগুলি লক্ষণের কথা বলো, তো ওরা এতগুলি বলছে সবাই মিলে। তোমরা 4-5টা বললা। এইটা ছাড়াও আছে। এখন এই যে এই জিনিসগুলি, এটা কি মনে থাকবে? কষ্ট। তাহলে মনে রাখার উপায়গুলি কি কি আছে? কি কি উপায় মনে রাখতে পারো বলো? তোমাদের কি আইকিউ মনে হয় আগের বেসের থেকে একটু কম পারফরম্যান্স? স্যার ফিজিক্যালি কি কি হয়, এরপরে সাইকোলজিক্যালি কি কি হয়, এভাবেও মনে রাখা যাবে। হ্যাঁ, ওইটা ফিজিক্যাল সাইকোলজি, ঠিক আছে, গুড, সেটা একটা মজা। আর এখন যেভাবে লিখছি এভাবেও যায় স্যার, প্রত্যেকটা আলাদা কোনটা আলাদা। সহজ হবে? এটা সহজ। তাহলে এইটা তুমি যদি প্রথমে বাম দিকে কয়েকটা সিস্টেমের নাম লিখে ফেললা, নার্ভাস সিস্টেম থেকে তুমি একটা বা দুইটা লিখলা, জিআইটি থেকে একটা দুইটা লিখলা, রেসপিরেটরি থেকে একটা দুইটা লিখলা, সিবিএস থেকে লিখলা, জেনিটোরিয়ান থেকে লিখলা, মাস্কুলোস্কেলেটাল, জেনারেল। তাহলে এখন তুমি ওই দেখো নার্ভাস সিস্টেম, ফিয়ার, টেনশন, ইরিটেবিলিটি, কনসেন্ট্রেশন ইম্পেয়ার, ফরগেটফুলনেস, হেডেক, সিনকোপ, হেভিনেস ইন দা হেড। জিআইটি তে যে ড্রাইনেস অফ মাউথ, পরীক্ষার আগে কি মুখ শুকিয়ে আসে না? জি মনে স্যার। হয় গলা শুকিয়ে আছে, গলা শুকিয়ে আছে, গলার মধ্যে কিছু আটকে আছে, খেতে ইচ্ছা করে না, তাহলে এটা হলো রেসপিরেটরি। কি বুকে ব্যথা হবে, মনে হবে শ্বাস বেড়ে যাচ্ছে, বুকে মনে হয় চাপ দিয়ে আছে, পালপিটেশন হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, বুকে কেমন ডিসকমফোর্ট লাগবে, জেনিটর মনে হয় বারবার বাথরুমে যাই, মাস্কুলার পেইন হবে, সোয়েটিং হবে, নামনেস হবে। তাহলে এইটা কি মুখস্থ করার দরকার আছে? যদি আমরা এইভাবে মনে রাখি কয়েকটা সিস্টেম, তাহলে এক সিস্টেমেরও বেশি হইলো না, সবগুলি সিস্টেম থেকে আমরা বলতে পারলাম। এটা হলো অ্যাজ এ হোল অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণ। কারো কোনো কোশ্চেন কোয়ারি আছে এতটুকুর ভিতরে? না স্যার। কম রাখা তো সেটা ম্যানেজমেন্ট, আমরা আসবো কিভাবে কম রাখা যায় সেটা ম্যানেজমেন্টে। তাহলে লক্ষণগুলি বোঝা গেছে? জি স্যার।
এখন আমি আসছি, এটা হলো অ্যাজ এ হোল অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণ। এখন কে বলবে, বাকিদের তো আমি দেখছি না। যে আরেকজনে বলো, এই নুসরাত, নিশাদ, নিশাদ বলো। নিশাদ আছো? জি স্যার। আচ্ছা, তুমি বলো তো অ্যাংজাইটি ডিসঅর্ডার কয় ধরনের আছে? হুম, আজকে যা পড়ানো হলো এগুলো সবাই পড়ে ফেলবা, এই সেকেন্ড টাইম আর ঢুকবো না আমি। হ্যাঁ, নিশাদ বলো। স্যার স্যার হচ্ছে সেপারেশন এনজাইটি স্যার, তারপর হচ্ছে স্পেসিফিক ফোবিয়া, তারপর হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, তারপর হচ্ছে স্যার সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার। আচ্ছা, এখন তোমাকে যদি বলি প্যানিক ডিসঅর্ডারের লক্ষণ বলো। স্যার প্যানিক ডিসঅর্ডারের লক্ষণ হচ্ছে স্যার নার্ভাসনেস থাকবে, তারপর হচ্ছে ড্রাইনেস অফ মাউথ থাকবে, তারপর হচ্ছে কি বলে হচ্ছে চেস্ট চেস্ট পেন হতে পারে, দেন হচ্ছে স্যার ব্রিদিংটা ইনক্রিজ হবে, তারপর হচ্ছে ফরগেটফুলনেস হতে পারে। আচ্ছা, নুসরাত বললো সিলেক্টিভ মিউটিজমের লক্ষণ বলো। স্যার হেডেক থাকবে, তারপরে হচ্ছে সোয়েটিং হবে, ডিজিনেস থাকবে, তারপরে ব্লাড প্রেশারটা ইনক্রিজ হবে, তারপরে হচ্ছে টেনশন থাকবে, ইরিটেবিলিটি থাকবে, কনসেন্ট্রেশনটা ইম্পেয়ার থাকবে, ফরগেটফুলনেস একটু থাকবে। উল্টাপাল্টা হয়ে গেল না, কখনো নার্ভাস সিস্টেম, কখনো জিআইটি, তুমি একটা সিকোয়েন্স স্যার ফলো করতে সিরিয়ালে হবে। বলতেছে। জি হ্যাঁ, স্যার, নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে তার ফেয়ার থাকবে, টেনশন থাকবে, আচ্ছা, গুড। ইরিটেবিলিটি থাকবে, এখন আমি কনসেন্ট্রেশন। যেটাই বলি না কেন, আমি যদি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বলি তাহলে কি হবে? হুম, একই স্যার, একই সবগুলোর একই সাইন সিম্পটম। তাহলে এই যে একই যদি হয় সবগুলি, তাহলে এখানে এইটা এত আলাদা ভাগ করলাম কেন? এইটার ব্যাখ্যা কে দিতে পারো? দেখি বুদ্ধিমত্তা কার। ট্রিটমেন্ট হয়তো আলাদা আলাদা হয়, প্রত্যেকটা তো একরকম। একটা আলাদা। আর কেউ কিছু? আচ্ছা, সেকেন্ড টাইমে ঢুইকো, আমি যেহেতু আজকে এটা শেষ করে দিব। আচ্ছা, 2-3 মিনিট। আর কারো কিছু? স্যার নর্মাল আর অ্যাবনর্মাল, এই জন্য হয়তো বা। স্যার রেশনাল আর ইররেশনাল আর কি। একটু বুদ্ধি খাটায় বলো। স্যার রেশনাল বিহেভিয়ার আর ইররেশনাল বিহেভিয়ারের ভিত্তিতে হচ্ছে আমরা ভাগ করব। আবার ভালো করে দেখো, জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো, পরে বলো স্যার এত সহজ বলতে পারলাম না। স্যার বিহেভিয়ার ডিস্টারবেন্স এক একজনের এক রকম হবে। বিহেভিয়ার ডিস্টার্ব আরো সহজ কিভাবে বলা আছে? এখানে কি বলা আছে? স্যার এক্সেসিভ ফিয়ার, তারপরে হচ্ছে ওই যে এনজাইটি, বিহেভিয়ারাল এটা কি ডিস্টারবেন্স। আছে? এখানে আছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, তাই না? এখানে আছে সাইন সিম্পটমস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে সাইন সিম্পটম অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, তার মানে আমি যেটাই বলি না কেন এই লক্ষণগুলি তো থাকবেই। যেহেতু আলাদা করা হয়েছে, তাহলে প্রত্যেকটা নিশ্চয়ই কোনো আলাদা আরো 2-1টা লক্ষণ আছে। এটা বলতে পারলাম না কেন? তার মানে ওই লক্ষণগুলি কমন। ওই লক্ষণগুলি কিসের? অ্যাংজাইটি ডিসঅর্ডারের। তাহলে এই লক্ষণগুলি সবগুলির ভিতরে কমন, তাই না? এখন যদি সবগুলির ভিতরে কমন হয়, তাহলে আর এই পার্থক্য করে লাভটা কি হলো? আমার পার্থক্য যদি আমার একটা দুইটা করে না বলতে পারি, তাহলে লাভ হয়েছে কোনো? তাহলে কি সেপারেশন অ্যাংজাইটি আর সিলেক্টিভ মিউটিজম কি একই জিনিস? না স্যার, একটু ভিন্নতা আছে। হ্যাঁ, তাহলে এইটা এতক্ষণ পরে মাথা থেকে বের হইলো কেন? এটা কি কঠিন কিছু? এই সহজ সহজ জিনিসগুলি জানতে হবে। এখন আমি আসি প্রত্যেকটার আলাদা আলাদা। পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা যেইটাই আসুক না কেন, প্রথমে সেই ক্রাইটেরিয়াটা লিখবা, লেখার পরে তারপরে যে ওখান থেকে চলে যাবা। গরুকে নদীর কাছে নিয়ে কি রচনা লিখবা?
গরুর রচনা। নদী রচনা। গরুকে নদীর কাছে নিতে পারলে তুমি রচনা শিখছো একটাই, নদী রচনা। এখন পরীক্ষায় তো আছে গরুর রচনা, তাহলে কি করবা, যে গরুটাকে ধরে বেঁধে নিয়ে আমি নদীর কাছে নিয়ে যাব, ঘাস খাওয়াতে। তারপরে নদীর কাছে নিয়ে গোসল করে তারপরে একদম পুরা নদী রচনা লেখা দিয়ে আসবা। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই খাস কাটা কুমিরের গল্পের মতো যা কিছু বলো খাস কাটা খাস কাটা, দেখো না টিভিতে মাঝে মাঝে। আচ্ছা, তাহলে দেখা যায়, স্লাইড দেখা যায়। আচ্ছা, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা আমরা ওই যে বললাম না, গরুর রচনা পড়ে নদী রচনা পড়ছি, কিন্তু পরীক্ষা আসছে গরুর রচনা, তাহলে গরুটাকে আগে নদীর কাছে নিব, নদীর কাছে নেওয়ার পরে নদী রচনা লিখে দিব। তাহলে সেপারেশন অ্যাংজাইটি এটা দিয়ে কি বোঝা যায়? হুম, কেউ বলতে পারো? সেপারেশন বিশেষ করে বাচ্চাদের ভিতরে বেশি দেখা দেয়। যদি তার বাবা মা থেকে আলাদা করে রাখা হয় অথবা যদি তাকে স্কুলে পাঠাতে হয়, তাহলে তার ভিতরে একটা ইনসিকিউর ফিল হয়, একটা অ্যাংজাইটি হয়। অ্যাংজাইটি তার তাহলে যখন কোনো একটা কিছু সেপারেশন করা হবে কারো কাছ থেকে, পিতামাতার কাছ থেকে, অথবা সে যখন স্কুলে যাবে তখন তার ভিতরে একটা আতঙ্ক হবে। আতঙ্ক হওয়ার পরে তাহলে প্রথমে এই কথাটা লিখতে হবে, লেখার পরে বাকি লক্ষণগুলি। সিলেক্টিভ মিউটিজম মানে কি? সিলেক্টিভ মিউটিজম হলো একটা বাচ্চা বা একটা লোক নির্দিষ্ট কিছু জায়গায় চুপ করে থাকে, কিন্তু বাসায় কথা বলে, কিন্তু হয়তো স্কুলে গেলে কম কথা বলে, বন্ধুর কাছে গেলে কম কথা বলে, সেটা হলো সিলেক্টিভ মিউটিজম। স্পেসিফিক ফোবিয়া কি? নির্দিষ্ট কোনো জিনিসের প্রতি, যেমন তেলাপোকা, সাপ, হ্যাঁ, টিকটিকি, এইগুলো হলো স্পেসিফিক ফোবিয়া। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া কি? সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার মানুষজনের সামনে কথা বলতে সে ভয় পায়, গ্যাদারিং এ ভয় পায়, সে কারোর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, ওই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বলছে না, বক্তৃতা দেওয়ার আগে তোমার তো কাঁপতেছো স্যার, কাঁপুনি দেখছেন কি, বক্তৃতা শুরু করে লই, তার মানে এরকম একটা অবস্থা। প্যানিক ডিসঅর্ডার কি হয়, এটা একটু বলবো, এটা একটু পড়াবো। প্যানিক ডিসঅর্ডার হঠাৎ করে তার আতঙ্ক হয়ে যায়, মনে হয় দম বন্ধ হয়ে আসে, শ্বাস বন্ধ হয়ে আসবে, সেটা হলো প্যানিক ডিসঅর্ডার। এগারোফোবিয়া হলো কোনো ভিড়ের ভিতরে থাকতে পারে না, যারা নামাজ পড়বে বা কোনো বদ্ধ জায়গায়, সে করে কি, কিভাবে তাড়াতাড়ি বের হবে, এই জন্য সে নামাজের পিছনের কাতারে দাঁড়াবে, ভিড়ের ভিতরে যাবে না, সেটা হলো এগারোফোবিয়া। আর সবকিছু মিক্সড হইলো জেনারেলিস্ট অ্যাংজাইটি ডিসঅর্ডার, একদম সবকিছু মিলে, কোনোটা আর একটা দুইটা লক্ষণ মিলে জগা খিচুড়ি আর কি। তাহলে যেইটাই আসুক না কেন পরীক্ষা, প্রথমে সেই এক লাইন লিখে তারপরে এই লক্ষণগুলি লিখে দিতে হবে। তাহলে পরীক্ষায় যদি আসে ডিফাইন অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার, ক্লাসিফাই অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিসক্রাইব দ্য সাইন সিম্পটম অর ক্লিনিক্যাল ফিচার্স অফ প্যানিক ডিসঅর্ডার, লেখা যাবে না? জি স্যার। জি স্যার। এটা পুরো জন্য। এখন এই প্যানিক ডিসঅর্ডারটা এটা একটু বুঝতে হবে, এটা একটু বুঝাইলে আমার মোটামুটি আজকে ক্লাস শেষ করে দেব। তাহলে প্যানিক ডিসঅর্ডার কি হয় একটু বলো,
একজনে পড়ো। এনিওয়ান? তাহলে কি হইতে হবে? প্যানিক ডিসঅর্ডার, এখানে দুইটা জিনিস মনে রাখা, একটা হলো প্যানিক ডিসঅর্ডার আর একটা হলো প্যানিক অ্যাটাক। দুইটার ভিতরে পার্থক্য কি? আচ্ছা, ভেরি গুড, এক্সেলেন্ট। প্যানিক অ্যাটাক হলো যে কোনো মানে যতটা অ্যাটাক হবে ততটা হলো প্যানিক অ্যাটাক। আর এই প্যানিক অ্যাটাকটা যদি বারবার হয় তখন সেটা হয়ে যাবে ডিজিজ। তার মানে ডিজিজের নাম কি? প্যানিক ডিসঅর্ডার। এই যে এই জন্য লেখা আছে এটা রিকারেন্ট হইতে হবে। তাহলে প্যানিক ডিসঅর্ডার বোঝার জন্য আমাকে আগে কি জানতে হবে? প্যানিক অ্যাটাক। এখন প্যানিক অ্যাটাক কি সেটা পড়ো। তার মানে প্যানিক অ্যাটাক হইতে হলে প্রচন্ড একটা ভয় হইতে হবে। ভয়টা কি হবে? মনে হবে সে মরে যাবে, এবং এটা পিক হয়ে যাবে 1 মিনিট, মানে মিনিটের ভিতরে পিক হয়ে যাবে, 1-2 মিনিট থাকবে আর কি। তাহলে ইন্টেন্স ফিয়ার, হ্যাঁ, ডিসকমফোর্ট, এটা থাকবে উইদিন মিনিটস। এবং আরো কি থাকা লাগবে? কতগুলি লক্ষণ থাকা লাগবে? এই লক্ষণ, 4টা আর থেকে বেশি। হ্যাঁ, সেই লক্ষণগুলি কি কি আরেকজনে পড়ো। স্মুদারিং, অর্থাৎ যে মানে শ্বাস বন্ধ হয়ে আসবে মনে হবে, হ্যাঁ। টকিং মানে গলায় কিছু আটকে আছে। ওই যে মাথা ব্যথা, মাথা ভার, অথবা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া। চিল অর হিপ সেন্সেশন, হ্যাঁ, এর একটা অনুভূতি হবে। প্যারাস্থেসিয়া, প্যারাস্থেসিয়া মানে অনুভূতি কমে যাবে। ডিরিয়ালাইজেশন, বাস্তবতার সাথে কোনো মিল থাকবে না। ডিপার্সোনালাইজেশন, কোনো মানে সব নিজের থেকে সে ডিটাচ থাকবে। ফিয়ার অফ লজিং কন্ট্রোল অর গোয়িং ক্রেজি, ফিয়ার অফ ডাইং, মনে হবে সে এই মুহূর্তে মরে যাবে। এই যে 13টা আছে, 13টার ভিতরে কমপক্ষে কয়টা থাকা লাগবে? 4টা বা তার বেশি। 4টা বা তার বেশি, এবং এটা হইতে হবে খুব বেশি মাত্রায় ভয় হইতে হবে, এবং এটা কয়েক মিনিটের ভিতরে পিক হইতে হবে। 1 মিনিটের তাহলে সেটা মধ্যে। হয়ে যাবে প্যানিক অ্যাটাক। এরকম যদি কয়েকটা অ্যাটাক হয় তাহলে সেটা হয়ে যাবে প্যানিক ডিসঅর্ডার। বুঝা গেছে? তাহলে জি, এখন আমার স্যার। ডিসঅর্ডার যেটাই আসুক না কেন পরীক্ষায়, এরপর যদি বলি আমি স্পেসিফিক ফোবিয়া, স্পেসিফিক ফোবিয়া, তাহলে শুরু করতে হবে ফোবিয়া ডিউ টু সাম স্পেসিফিক অবজেক্ট, সিচুয়েশন অর এনিম্যাল। শেষ। তারপরে কি বলবা? তারপরে তোমাদের জন্য সহজ, একদম ওই লক্ষণগুলি বলে দিবা। ঠিক আছে? জি, জি, স্যার। তাহলে কঠিন হবে কিছু? আচ্ছা, এরপরে ম্যানেজমেন্টের বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। তো প্যানিক ডিসঅর্ডারের ভিতরে বায়োলজিক্যালের ম্যানেজমেন্টের ভূমিকা পরে বলতে হবে, সাইকোলজিক্যাল সোশ্যালটা আগে বলতে হবে, তারপরে বায়োলজিক্যালটা বলতে হবে। এখন আসি সাইকোলজিক্যাল সোশ্যাল মানে ম্যানেজমেন্টটা সেটা কি জিনিস, সেটার ভিতরে কয়েকটা শব্দ শুধু বলবো। সেটার ভিতরে বাকিগুলির ক্রাইটেরিয়া ওইভাবে আমি পড়াবো না, ওগুলো মুখস্থ করার দরকার নাই। একটা হইলো তাহলে বায়োলজিক্যাল চিকিৎসা কি কি আছে আমার? আমরা আগে সাইকোলজিক্যাল বা সোশ্যালটা আগে বলবো। এটা আগে লিখি মনে রাখার জন্য, বায়োলজিক্যাল প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে। ঠিক আছে? তো সোশ্যালের ক্ষেত্রে কি আমার? রিহ্যাবিলিটেশন। বেশ। বায়োলজিক্যালি আমি কি দিব? ড্রাগস বা মেডিসিন। মেডিকেশন কি দিব?
অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ। ড্রাগ। কঠিন কিছু? তাহলে বাকি থাকলো কি হ্যাঁ, স্যার। সাইকোলজিক্যাল আর সোশ্যাল। এই সাইকোলজিক্যাল সোশ্যালের ভিতরে আমরা কি কি জানি? কাউন্সিলিং। কাউন্সিলিং বা সাইকোথেরাপি। হ্যাঁ, সোশ্যাল রিহ্যাবিলিটেশন কোথায় আসবে? আচ্ছা, তো এটা তো কমন। তো এইটার সাথে আমার 3 নম্বর একটা যোগ করতে হবে, বিহেভিয়ারাল থেরাপি। এটার জন্য অতিরিক্ত যোগ করতে হবে বিহেভিয়ারাল থেরাপি। সেখানে কি আছে? সেখানে আছে ফ্লাডিং, আর একটা কি আছে? ডিসেনসিটাইজেশন। এটা যে কোনো, এখন এই ফ্লাডিং আর ডিসেনসিটাইজেশন কি, এই জিনিসটা একটু আমরা বলবো, তাইলে আজকের ক্লাস শেষ। ফ্লাড মানে কি? ফ্লাড মানে কি? বন্যা। বন্যার পানি কি আজ খুব ধীরে ধীরে আসে না একসাথে চলে আসে? স্যার একসাথেই আসে। একসাথে চলে, হঠাৎ করে চলে আসলো। তো মনে করো কেউ তেলাপোকায় দেখলে ভয় পায়, তাহলে তাকে আমরা কি করব? যদি ডিসেনসিটাইজেশন করতে ইয়া ফ্লাডিং করতে চাই, যে তেলাপোকা দেখলে ভয় পায়, তাহলে আমি তাকে কি করব? একদম তেলাপোকার অনেকগুলি নিয়ে তেলাপোকার একটা বস্তার ভিতরে তাকে বসায় দিব, তাই না? এটা হলো ফ্লাডিং। গাড়িতে উঠতে ভয় পায়, তাকে জোর করে হাত পা বাঁধতে একদম গাড়িতে নিয়ে বসায় দিব, এটা হলো ফ্লাডিং। আরেকটা কি আছে? ডিসেনসিটাইজেশন। এটা হলো আস্তে আস্তে, মনে করো কেউ তেলাপোকায় ভয় পায়, তাহলে প্রথমে তাকে যদি আমি এটার চিকিৎসা দিতে চাই, বিহেভিয়ারাল থেরাপি দিতে চাই, তাহলে প্রথমে তার সাথে তেলাপোকার গল্প করব, তারপরে তাকে তেলাপোকার ছবি দেখাবো, তারপরে তাকে তেলাপোকার ভিডিও দেখাবো, তারপরে তেলাপোকা বাস্তবে দেখাবো কিন্তু অনেক দূরের থেকে দেখাবো। মানে হয়তো এটা করতে আমার 1 মাস সময় লাগবে। তারপর তেলাপোকার কাছে যাবে, তারপর তেলাপোকা থেরাপি যে সে ধরবে, তারপরে যে রোগী সে ধরাবে। এই যে আমি আস্তে আস্তে করলাম সহায় নিয়ে, এটাকে বলা হয় ডিসেনসিটাইজেশন। বুঝা গেছে? জি স্যার। আর ফ্লাডিং, যে তেলাপোকা ভয় পায় তার ব্যাগের ভিতরে কতগুলি তেলাপোকা একদম তেলাপোকার ফ্যাক্টরির ভিতরে তারা হঠাৎ করে ধরে নিয়ে বসাই দিলাম, এটা হলো ফ্লাডিং। স্যার গাড়ির গল্প আস্তে করবো, আস্তে আস্তে করে আস্তে বলবো। আগাতে হবে। আস্তে আস্তে আগে তো প্রথমে তাকে হয়তো গাড়ির গল্প বললাম, তারপর গাড়িতে কিভাবে মানুষ ওঠে সেটা দেখাইলাম, তারপর হয়তো একদিন তাকে গাড়ির কাছাকাছি নিয়ে গেলাম, ওই দিন গাড়িতে উঠাইলাম না, আরেকদিন হয়তো তার সাথে আমি নিজে গাড়িতে জি উঠেছি স্যার, কিছু। না স্যার। তাহলে এখন যদি আমি বলি সোশ্যাল ফোবিয়া, স্যার ডিসেনসিটাইজেশন হচ্ছে প্রথমে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারে। ভেরি গুড। কি কঠিন কিছু ম্যানেজমেন্ট? না স্যার। না স্যার। তাহলে পরীক্ষায় এই ধরনের কোশ্চেন অবশ্যই থাকবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? কোনো কোনো ক্ষেত্রে করি, একটু বাড়তে পারে, তো সেই ক্ষেত্রে আমরা ডিসেনসিটাইজেশনে যাব। জি স্যার, এটাই ভালো। মনে করো তোমাদের বান্ধবীদের ভিতরে দেখবো অনেকেরই, বিশেষ করে মেয়েদের ভিতরে অনেকে তেলাপোকা ভয় পায়, তাহলে তাকে তেলাপোকা ভয় পাইলে তো তাকে কি করতে হবে? অন্য বন্ধুরা যারা তারা ফ্লাডিং করতে পারে, তেলাপোকা অনেকগুলি ধরে না তার ব্যাগের ভিতরে দিয়ে দিতে পারে, তাই না? অথবা ক্লাসের ভিতরে ছেড়ে দিতে পারে।
অথবা ডিসেন্সিটাইজেশন, তার সাথে তেলাপোকার গল্প বললো, আস্তে আস্তে তেলাপোকার ছবি দেখাইলো, তারপরে তেলাপোকার যে ইউটিউব থেকে ডাউনলোড করে দেখাইলো, তারপরে দূরে দেখাইলো বাস্তবে, এরপরে কাছাকাছি দেখাইলো। দুই একজন খুঁজলে পাওয়া যাবে, এটা প্রত্যেক বেশি পাওয়া গেছে দুই একজন করে, তোমাদের আগের বেশি তো পাইছিলাম। তোমাদের বেশি নাই কারো তেলাপোকার ভীতি? স্যার জানি না, জানা মতে তো নাই। স্লারিং এর ভয় বলবে না, আচ্ছা গুড, কিন্তু চিকিৎসা নিতে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এই অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে যে কোনো কোশ্চেন আসলে এখন লেখা যাবে না? জি স্যার। গুড। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে শেষ করে দিব কারো কোনো কোশ্চেন না থাকলে। ঠিক আছে, আমি অফ হয়ে যাই, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে নিও। ঠিক আছে, ওকে।